সে না করলো। তীব্র চুপচাপ 3 ঢোকে 1 গ্লাস শরবত শেষ করে দিল। ছোট্ট ছেলেটা ঠোঁটে হাসি লাগিয়ে বলল, কেমন হয়েছে স্যার? তুই বানিয়েছিস? জি স্যার। ফার্স্ট ক্লাস। ছেলেটা দাঁত কেলিয়ে হাসতে লাগলো। তীব্র ওয়ালেট থেকে টাকা বের করে ছেলেটার হাতে দিল আর বলল, ঠিক 5 মিনিট পর 5 কাপ চা নিয়ে আসবি। আচ্ছা স্যার, যাই তাহলে। যা। ছেলেটা বেরিয়ে গেল আর মোতালেব হোসেন ভেতরে প্রবেশ করলো। ওনার সাথে এএসআই রাসেল। রাসেল বেশি আশ্চর্যজনক মৃত্যু হলো কপাল বরাবর একটা লোহার তারকাটার মতো কিছু একটা
রাস্তাগুলো এমন ভাঙাচোরা, উঁচু নিচু কেন? ছি, এই রাস্তা দিয়ে হাঁটতেও লজ্জা লাগে। মিশান আপি, প্লিজ, কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, এভাবে রাস্তার মাঝখান দিয়ে হেঁটো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চলো ফুটপাথ দিয়ে হাঁটি। এই, তোকে আমার সাথে আসতে বলেছে কে? আমি কি তোকে আমার সাথে আসতে বলেছি? যা বাড়ি যা। আর একবার যদি আমার হাত ধরে টান দিয়েছিস, তোকে এই রাস্তার মধ্যে চেপে ধরবো, তারপর গাড়ি তোর উপর দিয়ে যাবে। আমাকে যা ইচ্ছা করো, তুমি সেফ থাকো। ওই, আমার চোখ আছে, তোর মতো কানা না যে ডাবল ব্যাটারি নিয়েও উষ্টা খাবো। গাড়ি আসলে আমি দেখতে পাবো। প্লিজ আপি, ভয় লাগছে আমার। হাপ, যা এখান থেকে, ভাগ, ফালতু যত সব। মিশন তাপসিনকে ধমকিয়ে যাচ্ছে। এমন পর্যায়ে একটা প্রাইভেট কার মাঝ রাস্তায় মানুষকে দেখে ব্রেক কষে গাড়ি থামালো। তাপসিন খানিকটা হক চুকিয়ে গেল, কারণ গাড়িটা ছিল সরকারি গাড়ি। মিশন কোনো তোয়াক্কা না করে সামনের দিকে পায়ের কদম ফেলতেই গাড়ির ভেতর থেকে তীব্র বেরিয়ে একদম মিশনের সামনে এসে দাঁড়ালো। মিশন খানিকটা বিরক্ত বোধ করে ভ্রুবাকে তীব্রর দিকে তাকালো। তীব্র একই রিয়েকশনে মিশনের দিকে তাকিয়ে আছে। হাতের আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট চটির সাথে লাগিয়ে ধোয়া শুষে নিয়ে মিশনের মুখ বরাবর তা নিঃসরণ করলো। মিশন রাগ চেপে গরম নিঃশ্বাস ছেড়ে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নিল। তীব্র বাঁকা হাসি দিয়ে মিশনের উল্টো দিকে দাঁড়িয়ে বলে উঠল, ক্যাপ্টেন মিশন খান। মিশন চলন থামিয়ে দাঁড়িয়ে গেল। চাকরি ছেড়ে রাত বিরাত রাস্তাঘাটে মাতলামি করে বেড়াচ্ছে। মিশন তুচ্ছাত্মক হাসি দিয়ে বলল, স্যার, টিচ মারলেন? যে যেটা মনে করে। মিশন পিছিয়ে এসে তীব্র বরাবর দাঁড়িয়ে বলল, কি করব বলুন? সফর রেজা তীব্র স্যার। আমি তো শুনে তোলা সোহাগানা যে আপনার মতো ডিপার্টমেন্টে আমাকে সিনিয়ররা তোয়া তোয়া করে হাতে পায়ে ধরে রাখবে। বুঝতে হবে তো যোগ্যতাটাই হাই লেভেল। ওটাকে যোগ্যতা বলে না স্যার, ওটাকে ক্ষমতার অ্যাটিটিউড এর লো পার্সোনালিটি বলে। এই ডিফেন্সে এখন কি চলে জানেন? যার পাল্লা যত ভারী তার দর তত বেশি। আমার তো এগুলো নেই স্যার, তাই ডিপার্টমেন্ট আমাকে হাতে পায়ে ধরে রাখার প্রয়োজন মনে করেনি। তীব্র তাতে দাঁত চেপে বলল, মাতাল কোথাকার। এখনো নেশা চড়েনি স্যার। মিশন কখনো মাতাল হয় না। 200 বছরের পুরনো মদ গিলেও নেশা চড়বে না। তবে আপনার মনে হয় সিগারেটে বেশ নেশা চড়ে গেছে স্যার। বাই এনি চান্স সিগারেটে গাঁজা পুড়ে টানছে না তো স্যার? আমার তো জানা ছিল ড্রাগ অ্যাডিক্টেডরা 10 মাইল দূরে থেকেও অ্যালকোহল ড্রাগস আছে কিনা বুঝতে পারে। কুকুরের থেকেও বেশি স্ট্রং হয় ওদের ইন্দ্রিয় শক্তি। কিন্তু তুমি তো দেখছি আমার নিষ্পাপ সিগারেটকে অপবাদ দিয়ে বসলে। ওটা তখনই হয় স্যার যখন অ্যাডিক্টেড অনেক দিন ড্রাগস অ্যালকোহল না পায়। কিন্তু আমি তো রেগুলার পাচ্ছি, আমি কি করে বুঝবো স্যার? একই বলে যাতে মাতাল তারে ঠিক। অ্যাবসলিউটলি রাইট স্যার। জীবনের প্রথম একটা কথা আমার মন মতো বললেন স্যার। লিসেন মিশন, ভালোভাবে বলছি, নেক্সট টাইম যেন ভুল করেও রাতের বেলা মাঝ রাস্তায় মাতাল হয়ে ঘুরতে না দেখি। স্যার, আপনি একটা উত্তর দিন তো দেখি। পৃথিবীতে রাস্তা আগে তৈরি হয়েছে নাকি গাড়ি? অবশ্যই রাস্তা, তাই না? যখন রাস্তা সৃষ্টি হয়েছে তখন গাড়ি ছিল না, মানুষ হেঁটে চলাফেরা করত, গাড়ির কোনো চিহ্ন ছিল না। তার মানে ঘটনা দ্বারাই আমরা যারা রাস্তা দিয়ে হাঁটি তারাই আসলে অরিজিনাল উইনার, আর যারা গাড়ি দিয়ে চলে এদের বলা যায় অনেকটা উড়ে এসে জুড়ে বসা কিংবা ভাড়াটে। জাস্ট শাট আপ, আমি এক ওয়ার্নিং বারবার দেবো না। ঘুরলে কি করবেন আপনি? যতবার মন চাইবে আমি মাঝ রাস্তা দিয়ে মাঝ রাতে চলাচল করব। এখন থেকে তো আমি রাস্তাতেই রাত কাটাবো। বাড়ি ঘর বাদ আজকে থেকে কিচ্ছু করতে পারবেন না। তীব্র চোখ গরম করে তাকিয়ে রাগী স্বরে বলল, মাছ যতই পিচ্ছিল হোক কেন, ছাই দিয়ে ধরলে কিন্তু হাত থেকে ছোট অসম্ভব। কথাটা মাথায় রেখো। বোমবাজিতে ব্লাস্ট করতে অনেক প্রসেস ফলো করতে হয়, কিন্তু মুখ এমন একটা বোম যেটা ব্লাস্ট করতে সেকেন্ড সময়ও অপেক্ষা করতে হয় না। কথাটা আপনিও মনে রাখবেন স্যার। নিশাদ খান, তোমার ক্যাপ্টেন উপাধিটা কিন্তু পাস্ট টেন্স। তুমি যদি আমার সিক্রেট জেনে থাকো, আমি তোমার টপ সিক্রেট জানি। মিশন কথার পাত্তা না দিয়ে কিটকিটিয়ে হাসি দিল। তীব্র চোখ গরম করে মিশনের থেকে চোখ ফিরিয়ে তাপসিনের দিকে তাকিয়ে বলল, হাই ব্যাটারি। জি জি স্যার। দাঁতে দাঁত চেপে তীব্র আদেশ করল,
মাতালটাকে ধরে বাড়িতে নিয়ে যা, নাহলে দুটোকে জেলে পুরে দেবো। হতে পারে তো বাবা কর্নেল, কিন্তু এমন কেসে ফাঁসিয়ে দেবো 7 জন্মেও ছুটতে পারবি না কেউ। মিশন ঢলতে ঢলতে মাতাল স্বরে তীব্রর দিকে ধেয়ে বলল, ওই ওই কি বললেন? আমি মাতাল? আরে পুরোবার শুষে নিলেও মিশনের নেশা চড়ে না, কতবার বলবো মাতাল বলছে আমাকে। আর কাকে জেলে পড়বেন? হ্যাঁ, লাইসেন্স দেখাবো? মিশন ইললিগাল কোনো কাজ করে না। লাইসেন্স আমার ফোনের ব্যাক কভারের সাথে লাগিয়ে রেখেছি। ওয়েট, দেখাচ্ছি লাইসেন্স। জেলে দেবে বলছে। হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বলে খুব ডিমান্ড দেখাচ্ছে। ডিমান্ড আমিও দেখাতে পারি। ক্যাপ্টেন মিশন খান, জবটা ছেড়ে না দিলে সময় মতো আমিও মেজর হয়ে যেতাম। শালা আমাকে পাওয়ার দেখাচ্ছে। হ্যাঁ, মিশন পয়েন্টে তর্ক করলে প্রকৃতপক্ষে ও স্বাভাবিক অবস্থার মাঝে নেই। ওর আজকে ভালো রকমই নেশা লেগেছে। ওভারডোজ ড্রিঙ্ক করেই এই হাল। গভীর রাত অব্দি বাইরেই কাটে ওর জীবন। আর ওকে পাহারা দেওয়ার জন্য কখনো তাপসিন, কখনো দীপ থাকে। মিশনকে দীপ ছাড়া আর কেউ কন্ট্রোল করতে পারে না। দীপ গিয়েছে টেকনাফে একটা মেডিকেল ক্যাম্পেনে, তাই মিশনের দায়িত্ব এখন তাপসিনের উপর। তীব্র প্রায় মিশনকে ভাবে রাস্তাঘাটে মাতলামো করতে দেখে, আর প্রতিবারই ওয়ার্নিং দিয়ে যায়, কিন্তু ওয়ার্নিং কোনোবারই কার্যকর হয় না। মিশন থাকে মিশনের তালে, ছন্ন ছাড়া বেহায়া গতিতে চলে ওর জীবন। মিশনের সাথে এখন তারতম্য করে কোনো লাভ নেই, যার জন্য তীব্র ঘুরে গাড়িতে উঠে বসলো। তাপসিন মিশনকে টেনে ধরে নিয়ে রাস্তার সাইডে নেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ হাঁটার পর একটা গাড়ির সামনে এসে থামলো। গাড়িতে মিশনকে তুলে বাড়িতে নিয়ে গেল। বাড়ির সামনে গাড়ি আসতে মিশন গাড়ি থেকে বেরিয়ে শুরু করে দিল বমি। আজকে পরিমাণে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, যার জন্য স্টোমাক লোড নিতে পারেনি। এখন সব উপচে বমি শুরু করে দিয়েছে। তাপসিন আছে মহা বিপদে। একে তো শুনশান রাত, যেভাবে মিশন বমি করছে তাতে প্রচুর শব্দ হচ্ছে। বাড়ির ভেতর থেকে ওর মা আবার শব্দ শুনে জাগনানা পেয়ে যায়। মিশনকেও থামাতে পারছে না, অনবরত বমি করে যাচ্ছে। সিকিউরিটি গেট খুলে দিতেই তাপসিন ঘাবড়ে গেল। মিশন যে ড্রিঙ্ক করেছে সেটা সিকিউরিটি বুঝে যাবে যে। গেট খোলার পর ভেতর থেকে বেরিয়ে এলো দীপ। প্রথমে তাপসিন ভয় পেলেও দীপকে দেখে ভয় কাটলো। এবার যা দীপই সামলাতে পারবে। গম্ভীর স্বরে দীপ বলে উঠল, কল দিচ্ছি কখন থেকে? আমাকে? হ্যাঁ। আমার ফোনটা পাচ্ছি না, বাইরে ফেলে এসেছি বোধহয়। দীপ চোখ গরম করে বলল। স্টুপিড। তাপসিন চুপচাপ রইল, আর দীপ মিশনকে নিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলো। রোজ রাতে মিশন বেরিয়ে যায় ড্রিঙ্কস বারের উদ্দেশ্যে, আর দীপ তাপসিনুকে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসে। আর বাড়িতে ঢুকার সময় সবাইকে ফাঁকি দিয়ে ঢুকতে হয়। মিশনের মামি মিশনের এই অবস্থা দেখলে কেবলই একটু ঘাবড়ে যাবে, এর বেশি নয়। কিন্তু মিশনের মামার সামনে যদি পড়ে, মিশনের অপরাধের জন্য তাপসিন, দীপ সহ 3 জনকে নির্বাসনে পাঠিয়ে দিবে। মামার ভয়ে মিশন আর্মি জয়েন করেছিল, আর নিজের ইচ্ছা ও কিছু সমস্যার জন্য ছেড়ে দিয়েছে। মামা বাধা না দিলেও জীবন আর্মিদের মতো করেই কাটাতে হয় মামার সামনে। শুধু মিশন না, দীপ, তাপসিন সহ 3 জনেরই। চাকরি ছেড়ে দিয়েও শান্তি নেই। মামা পুরো বাড়ি আর বাড়ির এরিয়াটাকে একটা ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে। সবকিছু তার রুলস মতো চলে। যখন সে বাড়ি থেকে বের হয় তখন সবাই হাঁপ ছেড়ে প্রশান্তির শ্বাস নেয়। এ বাড়ির লোক আর কাজের লোক সবার সমান অধিকার। কর্নেল সাদেক খান সাহেবের বিচক্ষণতায় কেউ কোনো ত্রুটি খুঁজে পাবে না। সবার শুধু চিন্তা, উনি পেনশন আসবে তখন কি হবে এই বাড়ির মানুষের। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ, ধনী থেকে গরিব, সবার উপর তার রুলস জারিকৃত। যেমন তার রুটিন শুরু হয় বাড়ির ছেলে মেয়েদের নিয়ে ভোরবেলা এক্সারসাইজ করতে বের হওয়া। তারপর বাড়ির ছেলে মেয়েদের সব দিক দিয়ে সক্ষম ও স্বাবলম্বী হওয়ার জন্য তাদের সাপ্তাহিক কাজের রুটিন দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে একদিন একজনের সকালবেলা বাজারে পালা আসবে, সপ্তাহে একজনের রান্নার পালা আসবে। ঘর পরিষ্কার, নিজের কাপড় নিজে ধোয়া হোক সে বাড়ির ছেলে। অবশ্য মিশন এগুলা বেশ ফাঁকি দিয়ে চলে। এ বাড়িতে কর্নেল সাহেবের পর সবাই দীপ আর মিশনকে দেখেই ভয় পায়। মিশন সব কাজ ফাঁকি দিতে পারলে একটা কাজ ফাঁকি দিতে পারে না, সেটা হলো বাজার করা। কারণ সকালবেলা মামা বাড়িতে থাকে, বাধ্য হয়ে মিশনের বের হতে হয়। কেউ যেন কাউকে সাহায্য করতে না পারে, তার জন্য একজন বের হলে বাকিদেরকে বের হতে দেওয়া হয় না যতক্ষণ না মানুষটা বাড়ি ফেরে। এমনকি যাওয়ার সময় বাড়ির গাড়ি নিতে পারবে না, নিজ দায়িত্বে রিক্সা, সিএনজি, বাসে যাতায়াত করতে হবে। শর্টকাট পথ অবলম্বন করে কোনো সুপার শপেও যেতে পারবে না। আর 5 জনের মতোই কাঁচা বাজারে যেতে হবে। বাজারের ব্যাপারটাই মিশনের অভ্যাস হয়ে গেছে, কিন্তু তাপসিন এখনো এক্সপার্ট হতে পারেনি। প্রায় তার মানিব্যাগটা পকেট থেকে মেরে কেটে নেয়। বাজার করলে ভালো কিছু বাজার করে আনতে পারে না, কিন্তু দীপ সব দিক থেকে এক্সপার্ট। ওকে কেউ ঠকাতে পারে না। নিজের কাজ তো করে, পারলে মিশনের কাজ এগিয়ে দেয়। ওভারডোজ ড্রিঙ্ক করলে মিশনের একটা দিকে উপকার হয়, সেদিন খুব ভালো ঘুম হয়।
দুঃস্বপ্নটাও দেখে না, কারণ তখন মিশন আর মিশনের মাঝে থাকে না, আকাশ পাতালে উড়াউড়ি করে। বাড়ি ফেরার পর রোজকার নিয়মের মতো আজও তীব্র ওর মাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে। আজ তো তাও তীব্র তাড়াতাড়ি ফিরেছে। নিজের ঘরের দিকে না গিয়ে সোজা ডাইনিং এ গিয়ে বসলো তীব্র। পেছনে পেছনে ওর মাও গিয়ে প্লেটে খাবার তুলে দিল তীব্রর সামনে। তীব্র বড় মাছের কাঁটা বাঁচতে পারে না বলে কাঁটা সহই খায়। ছেলের গলায় কাঁটা বিঁধবে বলে তীব্রের মা আগে ওর পাশে বসে মাছের কাঁটা বেছে দেয়। তীব্র চুপচাপ খেয়ে নেয়, একটা কথাও বলে না নিজে থেকে। মা কোনো প্রশ্ন করলে হ্যাঁ না উত্তর দিয়ে চুপ হয়ে যায়। খাওয়া শেষ হতেই চেয়ার ছেড়ে উঠে বেসিনে হাত ধুয়ে উপরে চলে গেল। ছেলের খাওয়া শেষ হতেই নিজে খেয়ে নিল। পিস্তলের নিচে থাকা রুমালটা মিশানের হাতে তুলে নিয়ে তাপসিনকে দেখালো। মিশান ভেঙচি মেরে বলল, দেখ, এই রুমালটা সুন্দর করে বিছানো ছিল এখানে, আর তার উপর পিস্তলটা। এটা একদম নতুন পিস্তল, ইউজ করা হয়নি, তার উপর ফুল লোড করা। তুমি তো এটা খুলেও দেখোনি, বুঝলে কি করে ফুল লোড? আর এই হাতের অনুমান আছে না একটা, উইদাউট ম্যাগাজিন এটার ওজন হয়তো 21 আউন্স বা 1.31 পাউন্ড, অ্যান্ড উইথ লোডেড 15 ম্যাগাজিন 30 আউন্স বা 1.785 পাউন্ডসই হবে। এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে ফুল লোড করা। জায়গায় রেখে দাও, আবার ফেসে যাব কোনো ঝামেলায়। এটা রেখে দিলে আরো বেশি ঝামেলাতে পড়ব, আমার আঙ্গুলের ছাপ পাওয়া যাবে। বেখেয়ালে খালি হাতে ধরে ফেলেছি পাশের রুমালটা থাকা সত্ত্বেও। এখন কি করবে তাহলে? একটা স্প্রে কিনে আনি, মুছে রেখে চলে যাই। মিশন শান্ত হ, কিচ্ছু হবে না। এটার সাথে করেই নিয়ে যাই, দিনের বেলা থানায় জমা দিয়ে দিব। এটা এখানে এভাবে রেখে গেলে কার না কার হাতে পড়বে আর ঝামেলা হয়ে যাবে। আমার ভয় লাগছে আপি, কেন জানি মনে হচ্ছে এটা নিয়ে প্রবলেম হবে। কেউ জেনে বুঝে ফাঁসাচ্ছে না তো? মিশান ভেঙচি মেরে বলল, আরে কিছু হবে না, সবকিছু এত সিরিয়াসলি নিস কেন? স্বাভাবিক হ, কিছু হবে না, খালি নেগেটিভ চিন্তা মাথায় ভর্তি। এই জন্যই তোকে নিয়ে বের হতে ইচ্ছে করে না। দীপ আমার মন মতো আছে, তোর মতো ভীতু না দীপ। বড় মেয়েকে দেখি সে গর্ধব কোথাকার। তাপসিন ভয়ে চুপ হয়ে রইল। মিশান এবার শান্ত স্বরে বলল, এটা দিয়ে তো আজ রাতে মার্ডার হবে না, আমার কাছেই থাকবে। আমার কাছে মানে সেফ থাকবে। এটা এখানে রেখে যাব, তারপর ওপরওয়ালা না করুক যদি কোনো বাচ্চার হাতে পড়ে যায়, খেলনা ভেবে। হ্যাঁ, দেশের যা অবস্থা, আতঙ্কে থাকি। পুলিশই সাধারণ মানুষের পকেটে গাঁজা ঢুকিয়ে দিয়ে আসামি বানায়, আর সেখানে এটা তো একটা মৃত্যু যন্ত্র। থানায় নিয়ে গেলেও 101টা জেরা করবে। তোর চিন্তা করতে হবে না, এটা আমি বুঝবো। আমি থানায় একাই যাব, জেল দিলেও সমস্যা নেই আমার। কথার মাঝে মিশানের ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। রিসিভ করে কানে নিল। হ্যালো, হ্যালো। কোনো শব্দ আসছে না। ওপাশ থেকে কেবলই একদল বিক্ষিপ্ত বাতাসের প্রকট আওয়াজ আসছে। মিশান অনেকক্ষণ হ্যালো হ্যালো করলেও ওপাশ থেকে কোনো মানুষের অস্তিত্ব অনুভব হলো না। কি শালা, কবর থেকে কল দিয়েছিস নাকি? নেট কম, কথা বোঝা যায় না? বাবা কি নতুন ফোন কিনে দিয়েছে? কল দিয়ে কথা বলিস না কেন? বকতে বকতে ওপাশ থেকে কলটা কেটে গেল। ফোন কান থেকে সরিয়ে পকেটে রাখলো। কি সব মানুষ রে এরা! কি হয়েছে আপি? আর রে নিজে বুঝতে পারছি না। প্রতি রাতে এক একটা আননোন নাম্বার থেকে কল আসে, কিন্তু ওপাশের আওয়াজ একই রকম। প্রচন্ড বাতাসের মতো তীব্র প্রকট আওয়াজ কানের পর্দাতে বিঁধে পড়ে। কোনো মানুষ কথা বলে না। আমি শিওর এসব নম্বরগুলোর মালিক একজনই হবে, কিন্তু কে সে সেটাই বুঝতে পারছি না। অসহায় ভঙ্গিতে তাপসিন বলল, আপি, বল। আমার কাছে কেমন জানি রহস্যময় লাগছে ব্যাপারটা। কোনো বিপদে ফেসে যাব না তো আমরা? ফজরের আজানের পর তীব্র বাড়িতে এসে উপস্থিত হয়। বাড়ির বাইরে সিকিউরিটি তীব্রকে দেখে দাঁড়িয়ে পড়ে। কারেন্টের গতিতে গেট খুলে দেয়। গাড়ি ছাড়া হেঁটে হেঁটে বাড়িতে এসেছে। সিকিউরিটি কিছু বলতে যেও চুপ হয়ে গেল তীব্র চোখের ইশারায়। হাত থেকে সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে পিষে ভেতরে প্রবেশ করলো। তীব্রর মা নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে তসবি পড়ছিল। তীব্রকে দেখে দেহে প্রাণ ফিরে এলো। তীব্র কথা না বলুক, ওকে একটা নজর দেখলেই তার দেহে প্রাণ বসবাস করে। যতক্ষণ তীব্র বাইরে থাকে তার ভেতরে ঝড় চলে। তুমি ঘুমাওনি রাতে? ঘুমিয়েছিলাম তো। চোখ দেখে মনে হচ্ছে তো না? না মানে নামাজ পড়তে উঠেছিলাম তো, তারপর আর ঘুম হয়নি। তাই রেহানাকে বলেছি 1 কাপ চা দিতে, খেয়ে আবার ঘুমিয়ে যাব।
মা তুমি আমাকে শিখিও না, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম যদি দেখি রাতে না ঘুমিয়ে জেগে জেগে কাটিয়ে দিয়েছো, আমি প্রমিস করছি আমি বাড়ি ছেড়ে কোর্টারে গিয়ে থাকবো, তোমাদের সাথে থাকবো না। ওরকম করে বলিস না বাবা, তোর জন্য চিন্তা হয় খুব। তুই এত রাত করে ফিরিস, বেশিরভাগ সময় রাত পোহালে ফিরিস, খুব টেনশন হয় রে বাবা। কিসের চিন্তা মা? আমি কি 71 যুদ্ধে যাচ্ছি? পুলিশের চাকরি মানুষ করে না? বাবার বেলায় কি একই কাজ করতে? আমাকে ভুলভাল এক্সকিউজ দেখাবে না বললাম কিন্তু। মাকে চোখ রাঙিয়ে নিজের রুমে চলে গেল। আর রুমে ঢুকেই প্রথম কাজ হলো ভেতর থেকে দরজা লক করে দেওয়া। তীব্র সবসময় নিজের মতো করে থাকে, সাদাসিধে জীবন ওর। একজন এসপি লাইফস্টাইল যেমন হওয়ার কথা, তার কিঞ্চিত বিশেষত্বও দেখা যায় না ওর মধ্যে। বাবার পেনশনের পুরো টাকা দিয়ে ঢাকা একটা বড় করে বাড়ি করেছে তীব্রর মায়ের মনের মতো করে। তীব্রর ঘরটা অনেক বড় হলেও এর ভিতর কেমন অদ্ভুত ডেকোরেশন। থাই গ্লাস দিয়ে কয়েকটা ছোট ছোট কেবিনের মতো করা রুমের ভিতরে একপাশে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস পর্যায়ক্রমে সাজানো, আরেক পাশে হোয়াইট বোর্ড, যার চারিপাশে বিভিন্ন নিউজ পেপারের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। আরেক পাশে শুধু একটা পড়ার টেবিলের মতো, আর চারিপাশে বুক সেলফ দিয়ে ঘেরাও করা। আরেক পাশের কেবিনে সিঙ্গেল খাট একটা, আর ওয়াল কেবিনেট আরেকটা কাপড় রাখার স্ট্যান্ড। এই কেবিনের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম। পুরো রুমে একটাই জানালা আছে, জানালার এই পাশে কোনো কেবিন করা হয়নি। এতগুলো কেবিনের ভিড়ে এই অংশটুকু একটা করিডোরের মতো লাগে। জানালা ঘেঁষে একটা ছোট্ট গোল টি টেবিল আর একটা সোফা। পুরো বাড়িতে তীব্রর এই